সহ্য করেনি, করবেও না। তাই নাকি? তাহলে এটাও জেনে রাখুন, এই ক্ষুদ্র শৃগাল একদিন সিংহ বিক্রমে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। চুপ কর বাদল, তুই চুপ কর। বোকা, আস্ত বোকা। বেচারা জানে না ওর প্রাণ পাখিটা আমার হাতের মুঠোর মধ্যে ধরা আছে। তুমি ওর মগজটা ভালো করে ধলাই করে দাও, না হলে অকালে নিভে যাবে ওর জীবন দ্বীপ। আমি শ্রীগালই থাকবে, শুধু এ জন্মে নয়, হাজার জন্মে তপস্যা করলেও শ্রীগাল কখনো সিংহের শক্তি সঞ্চয় করতে পারবে না। কথাটা মনে রেখো। নির্বোধ শয়তানটাকে আমি ওরে, এইভাবে মৃত্যুকে আলিঙ্গন করে কি লাভ হবে বাদল? লাভ? না না, লাভ কিছুই নেই, শুধুই লোকসান। আমার জীবনের খাতায় শুধুই লোকসান। ওরে ওরে, স্বপ্ন দেখা আহত পাখি, এখনো তুই স্বপ্ন দেখছিস? ওরে না না, তোর স্বপ্ন দেখা সাজে না রে, তোর স্বপ্ন দেখা সাজে না। তোর জীবনের সূর্য আজ বেসুর হয়ে গেছে, তাই তাই তোকে কেউ আর ভালোবেসে বুকে টেনে নেবে না রে, বুকে টেনে নেবে না। সমাজ সংসার তথা এই পৃথিবীতে তোর আর কোনো মূল্য নাই রে, তোর আর কোনো মূল্য নাই। তুই আর আমি একটা মূল্যহীন অচল পয়সা। ব্যাপারটা হচ্ছে বাছা ধন প্রেমের সমুদ্রে একেবারে হাবুডুবু 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 গাছ। এটাই তো চেয়েছিলাম। এবারে ভালোই ভালো চার হাত এক করে দিতে পারলে একেবারে কীর্তিমান বিনা পয়সায়। কাকাবাবু, এ কি, তুমি এর মধ্যে চলে যাচ্ছ? কি করব বলুন, গায়ত্রীর মনের নাগাল আমি আজও পেলাম না। কেন কেন কেন? গায়ত্রী তো তোমাকে ভীষণ ভালোবাসে। না মানে, বুঝেছি বুঝেছি, মানে মানে তোমাদের একটু মহানবীনের পালা চলছে, প্রেমের প্রথম পর্ব তো। না মানে, বুঝি বাবা বুঝি, সবই বুঝি। কারণ একদিন আমারও তো এই রকম বয়স ছিল। অবাক কাণ্ড, কি বলবো বাবাজি, তখন আমার মনে হতো আমি বোধহয় একটু বেশি ভালোবাসি, আর ওর মনে হতো ও বোধহয় একটু বেশি ভালোবাসে। এই নিয়ে আমাদের কত না মান অভিমান। আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না কাকাবাবু। গায়ত্রী সবসময় যেন কিরকম একটু আমাকে এড়িয়ে চলতে চায়। কথা বলো না বলো না, ও কথা একদম বলো না। আমার গায়ত্রী শুনলে ভীষণ মনে ব্যথা পাবে। নিজের মেয়ে বলে বড় বড় করে বলছি না,
হতভাগা সত্যিই তোমাকে ভীষণ ভালোবাসে। অবাক কাণ্ড। হ্যাঁ, তারপরে রাধা বোধহয় তার শ্যামচাঁদকে এতখানি ভালোবাসে। কিন্তু আমি কিন্তু জানো বাবাজি, তোমার কথা ভেবে ভেবে গায়ত্রী মায়ের শরীর হাতখানা হয়ে গেছে। তুমি বাড়িতে না এলে, ওই তো কাল তুমি আসনি বলে হতভাগী সে কি কান্না। আমি যতই বুঝাই তত কুপিয়ে 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 কাঁদছি। শুধু একটাই কথা, অজয়দার শরীর খারাপ হয়েছে। বাবা, তুমি একবার খোঁজ নিয়েছো না? তাই তো আমি সাত সকালে তোমার বাড়ি ছুটে গিয়েছিলাম। অবাক কাণ্ড, এমন ভালোবাসা আমি জীবনেই দেখি। সবই তো বুঝলাম, কিন্তু মনে হচ্ছে কোথাও যেন একটা না 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 না, গায়ত্রীকে তুমি ভুল বুঝো না বাবাজি। হতভাগী একেবারে দুহাত ছেড়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছে। এখন যদি তুমি তার মনে ব্যথা দাও, দূরে সরে যাও, হতভাগী আমার চোখের সামনে একেবারে শেষ হয়ে যাবে। না 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 না, এ দৃশ্য আমি জীবনে চোখে দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। শান্ত হন কাকাবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, গায়ত্রীকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাব। তোমার পরে আমার অগাধ বিশ্বাস আছে বাবাজি, কিন্তু তোমার দাদা যদি এই বিয়েতে আপত্তি করে, মানে সেই তো তোমার গার্জেন। আমার গার্জেন আমি নিজেই, দাদার আপত্তি আমি শুনবো না। আমি যাকে ভালোবাসি তাকেই আমি আমার জীবন সঙ্গিনী করব। বটেই তো তোমার সাত স্বপ্ন তুমি কেন বিসর্জন দেবে? কিন্তু একটা কথা বাবাজি, বলুন। তুমি তো সারাদিন কাজের বাইরে থাকো, এদিকে তোমার দাদা যদি আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা দেয়। আপনি নিশ্চিন্ত থাকুন কাকাবাবু, আমাদের সুখের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকে আমি সংসার থেকে মাইনাস করে দেব। কি বললে বাবাজি, কি বললে? না, বলছি হ্যাঁ। দাদাকে আমি সংসার থেকে আলাদা করে দেব। যথার্থ কথা বলেছো বাবাজি, যথার্থ কথাই বলেছো। অবাক কাণ্ড, নিজের সবার জায়গা নে, আবার কোথা থেকে ওই যে মদন নাকে ডেকে নিয়ে এসো। একটা কথাকার হার বজ্জাত ছেলেকে বাড়িতে নিয়ে এসে মানুষ করাচ্ছে। না 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 না, তুমি এসব প্রশ্রয় দিও না বাবাজি। সে আপনাকে আর ভাবতে হবে না কাকাবাবু, এবার আমি ওদের এমন টাইট দেব। নিশ্চয়ই দেবে। ভাইয়ের যে বড় শত্রু এই দুনিয়াতে আর কেউ হয় না। শত্রু? হ্যাঁ, জীবনে আর কোনোদিন ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না, সারা জীবন শুধু হা হুতাশ করেই মরবে। হ্যাঁ, এবার আসি কাকাবাবু। থাক 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 থাক, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। হ্যাঁ, আবার আসবে তো বাবাজি। নিশ্চয়ই আসবো। এখানে থাকলে তবু আমি দুদণ্ড শান্তি পাই, বাড়িতে তো সেই একই ভাঙা রেকর্ড, আমার একেবারেই অপছন্দ। চলি কাকাবাবু। একেই বলে কপাল। আমার গায়ত্রী মা কপাল নিয়ে জন্মেছে বটে। কেমন এমন আদর্শবান ছেলেকে সে স্বামী রূপে পাবে, এটা ভীষণ গর্বের ব্যাপার। এই হারান, আরে শোন এদিকে শোন। আমাকে ডাকছেন শর্মা মশাই? আরে ডাকবো না কেন?
বলি তোর মতলবটা কি বলতো? মতলব? হ্যাঁ, তোর মতলব যে একদম ভালো নয় সেটা আমি বুঝতে পারছি। আমাকে কিনা তুই ফাঁকি দিয়ে বেড়াবি, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বেড়াবি। বলি এভাবে আর কতদিন চলবে? আমার টাকাটা শোধ করতে হবে না? আর কিছুদিন সময় দিন শর্মা মশাই। সময়? হ্যাঁ, সময় পেলে তুই বুঝি রাজা হয়ে যাবি? তোমার কাণ্ড! আরে তাই রে নাই রে করে তো অনেক সময় কাটিয়ে দিলি। এদিকে সুদের অঙ্ক যে বেড়েই চলেছে, সে খেয়াল তোর আছে? কত টাকা হয়েছে শর্মা মশাই? কেন 50,000 টাকায় 5,50,505 করতে পেরেছিস? হ্যাঁ, এত টাকা? এই চামুন্ডা শর্মা কখনো হিসেবের বাইরে কথা বলে না। কিন্তু কিন্তু এত টাকা দিতে হবে, দিতেই হবে। যদি আসল না পারিস, আজ তোকে সুদের টাকা দিতেই হবে। আমার অবস্থার কথা তো আপনার অজানা নেই শর্মা মশাই। একটা কেজি কারখানায় কাজ করতাম। আজ 1.5 বছর হলো কারখানা বন্ধ হয়ে গেছে। কোনো রকম এক বেলা হাত পেটা খেয়ে বেঁচে থাকি, আর তাও আর হয়তো ছুটবে না শর্মা মশাই। ধান ভাঙতে শিবের গীত। হ্যাঁ, তোর হাঁড়ির খবর কে শুনতে চাইছে রে? হ্যাঁ, তোর দুঃখের পাঁচালির কথা আমি শুনতে চাই না। মোদ্দা কথা, আমি টাকা ধার দিয়েছি, তোকে টাকা সুদ সমেত ফেরত দিতেই হবে। আর কিছুদিন সময় দিন শর্মা মশাই। কিন্তু কিন্তু আমার এই দুরবস্থায় তলিয়ে যাবি, একেবারে তলিয়ে যাবি। আর কোনোদিন তোদের মাথা তুলে দাঁড়াতে হবে না। না না, ও কথা বলবেন না শর্মা মশাই। আমি যে অনেক আশার স্বপ্ন জাল বুনেছি, কারখানা আবার খুলবে। আমি আমি মেহনত করব, মেহনত করে পয়সা রোজগার করব, আর আমার সংসারে সুখ ফিরিয়ে আনবো। আর আমার একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই নাকি? আরে কালে কালে হলো কি? আমি একজন সামান্য শ্রমিক হলেও আমার ছেলে কোনো এক অফিসের বড় বাবু বা মেজ বাবু হবে, এ স্বপ্ন আমি অনেক দিন ধরে বুনে চলেছি। ও কেন? আরে কালে কালে হলো কি? ক্ষুদ্র জোনাকিও চাঁদের আলোর সঙ্গে পাল্লা দিতে চাইছে। আমার স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। হারান দাসের ছেলে হবে অফিসের বড় বাবু। আমার স্বপ্ন তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আরে স্বপ্ন তো আর গাছের ফল নয় যে টক করে পড়ে নিয়ে পকেটে ঢুকিয়ে দিবি। যাক, ওসব কথা যাক, এখন কাজের কথায় আসা যাক। আমার টাকা দে, টাকা দে, টাকা। আমার এখন টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই শর্মা মশাই। আমার প্রাণটা একেবারে জুড়িয়ে দিল। মামা বাড়ির আবদার পেয়ে গেছি। টাকা নেওয়ার সময় তো অনেক কাঁদুনি গিয়েছিল। এখন তোকে টাকা শোধ করতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি শর্মা মশাই। তোর কথা নিকুচি গাছ। শোন হারান, আমি তোকে 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি না টাকা দিতে পারিস, তাহলে এ বাড়ি আমি দখল নেব। কি বলছেন আপনি? টাকার সঙ্গে বাড়ির কি সম্পর্ক? সম্পর্ক আছে রে, আছে। চামুন্ডা শর্মা কখনো কাঁচা কাজ করে না। হ্যাঁ, তোর তোর নিশ্চয়ই মনে আছে
সাদা কাগজে টিপ সই দিয়েছিলি? কিরে কিরে, তোর মনে পড়েছে? হ্যাঁ, কিন্তু কিন্তু সেটা তো সাদা কাগজ ছিল। তুই বড্ড বোকা রে। আরে এই বুদ্ধি নিয়ে তুই সংসার চালাবি কি করে? তার মানে ও বাক্কাণ্ড, সেই সাদা কাগজের উপরে বড় বড় করে লেখা ছিল, তুই টাকা শোধ করতে না পারিলে আমি এ বাড়ি দখল নেব। না না, সে কি? টাকার সঙ্গে বাড়ির কি সম্পর্ক? খবরদার, একদম তুই মিথ্যে কথা বলবি না। হ্যাঁ, তুই তোর ছেলের দিব্যি করে বলতো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে, একমাত্র ছেলের দিব্যি করে বলছি। আমি জানতাম না শর্মা মশাই, আপনি আপনি কায়দা করে আমার বাড়িটি লিখে নিয়েছেন। বেশ করেছ। আমি পাষণ্য নই, আমি একটা মানুষ। তাই তোকে আমি 7 দিন সময় দিচ্ছি, নহিলে আজই তোকে আমি বাড়ি থেকে বার করে দিতাম। না না, এত বড় নির্দয় হবেন না শর্মা মশাই। আমার মাথা গোঁজার আশ্রয়টুকু কেড়ে নেবেন না। আপনি আমার অভাবের দিনে টাকা দিয়েছেন, সে টাকা আমি নিশ্চয়ই শোধ করে দেব। দয়া করুন শর্মা মশাই। আপনি না দয়া করলে স্ত্রী পুত্র নিয়ে বাড়ি ছেড়ে গিয়ে কোথায় আশ্রয় নেব? সে খোঁজ নিয়ে আমার লাভ নেই। আমি 7 দিন পরে বাড়ি দখল নেবই। আমার কথা শুনুন শর্মা মশাই, শুনবো না, আমার অনুরোধ। রাখবো না। ওহ ভগবান, শেষ পর্যন্ত 7 পুরুষের ভিটে ছেড়ে আমি আর পারছি না, আমি আর পারছি না। অবাক কাণ্ড! আরে এতে ভাবা ভাবির কি আছে? তুই লক্ষ্মী ছেলের মতো এই বাড়িটা ছেড়ে দিলে তোর আমার টাকা শোধ হয়ে যাবে। সহজ অঙ্কটা আপনি যেভাবে মেলাতে চাইছেন, আমি সেভাবে মেলাতে পারছি না শর্মা মশাই। একটা তীব্র শূন্যতা আমাকে গ্রাস করে সব কিছু এলোমেলো করে দিচ্ছে। মাঝে মাঝে মাত্র 7 দিন, এই 7 দিনের মধ্যে যেমন করেই হোক, সেভাবেই হোক, 7 পুরুষের ভিটেকে আমাকে রক্ষা করতে হবে। শেষ সম্বলটুকু হারানোর ব্যথা আমি সইতে পারছি না। অবাক কাণ্ড! আরে ছোট লোকের আমার মনে ব্যথা। আরে তোরা থাকলেই বাকি আর গেলেই বাকি। ওরে মূর্খ, তোরা কান্নাই হচ্ছে তোদের জীবনের সম্মান। এ ব্যাপারে তোমার সঙ্গে আমি একমত হতে পারলাম না। ওই, আমি কাউকে পড়াও করি না। সে তো আমি জানি, কিন্তু মামা এটাও তোমার বোঝা উচিত। কি কথা? সব কিছুর যেমন শুরু আছে তেমনি তার শেষও আছে। আচ্ছা, তার মানে? মানেটা খুবই সহজ। হ্যাঁ, তুমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবো, হ্যাঁ, বুদ্ধিমান। তাই এর সত্যটা তোমার জানা উচিত। বুদ্ধিমানের উপরেও বুদ্ধিমান আছে, অর্থাৎ বাপেরও বাপ আছে। কি বলতে চাস তুই?
বলতে তো আমি অনেক কিছুই চাই, তাহলে বলে ফেল। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। স্বার্থের মোহে তুমি আচ্ছন্ন হয়ে আছো, তাই ভালো কোনো কিছু তোমার সহ্য হচ্ছে না। কি আমার উপরে এত বড় কথা? আমার নিজের তুই ভাগনা হয়ে তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? আমি তোমার ভালোর জন্যই বলছি মামা, ভালো? তুমি বিশ্বাস করো, হ্যাঁ? সত্যি আমি তোমার ভালো চাই। আমি তোমাকে এই মানুষের সমাজে মাথা উঁচু করে বাঁচার থেকে যে গৌরব আছে, সে গৌরব আর কোনো কিছুর মধ্যেই নেই। আমি তো মাথা উঁচু করেই বেঁচে আছি। আমার অগাধ ধন সম্পদ আছে। ভুল, সম্পূর্ণ ভুল মামা। অর্থই মানুষের মাপ বিচারের মাপকাঠি নয়। তাহলে মানুষকে, মানুষের কর্মফলই মানুষকে বড় করে তোলে। এই পবিত্র ভারত ভূমিতে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়ে যারা মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছে, আজ তারা মানুষের কাছে চির পূজনীয় আছে। তাই তো বিদ্যাসাগর, নেতাজি, বিবেকানন্দের মতো মানুষ আজও মানুষের কাছে চির পূজনীয় হয়ে আছে এবং শ্রদ্ধায় মানুষ তাকে মাথা নত করে। এই পৃথিবীতে যতদিন মানুষ নামের জীবন অস্তিত্ব থাকবে, ততদিন মানুষের কাছে তারা হৃদয়ে চির পূজনীয় থাকবে, চির উজ্জ্বল হয়ে থাকবে। দেখ বিকাশ, তোর ওই বড় বড় কথা শুনতে আমি চাই না। আমার টাকা আছে, আর সেই টাকা সুদে খাটিয়ে 2 পয়সা রোজগার করি বলে তোর হিংসা হচ্ছে। হিংসা নয় মামা, তাহলে আমিও মানুষ, হ্যাঁ, তাই তোমার এই অন্যায় অত্যাচার আমি মন থেকে কখনো মেনে নিতে পারছি না। মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে নামমাত্র টাকা দিয়ে তুমি তাদের সর্বস্ব গ্রাস করেছো। ছলনা, বঞ্চনা আর প্রতারণাকে মূলধন করে তুমি যে কত মানুষকে সর্বহারা গৃহকাজ করেছো, তার কোনো ইয়ত্তাই নেই। দেখ খবরদার, হ্যাঁ, একদম মাঝে মাঝে কথা বলবি না। আমায় তুই মিথ্যে অপবাদ দিবি না। মিথ্যে অপবাদ নয় মামা। তাহলে তোমার কি মনে আছে সামান্য 100 টাকার জন্য বসির মিয়াকে তুমি গৃহ থেকে উচ্ছেদ করনি? গায়ে জোরে গুন্ডা লাগিয়ে অনাথ বিধবা মায়ের সম্পত্তি তুমি লিখে নাওনি? বিকাশ, তোমার সুদের টাকা শোধ করতে গিয়ে আজকে রাগেন কাকাকে অকালে প্রাণ দিতে হয়েছে। বলো বলো মামা, তুমি আর কত প্রমাণ চাও? বেশ করেছি।